জুন মাসের ১২ তারিখ ভারতের গুজরাটে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাটি গোটা বিশ্বকেই শোকাহত করে গেছে। ওই দিন স্থানীয় সময় দুপুর ১:৩০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় নিকটবর্তী একটি মেডিকেল কলেজের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে একজন ছাড়া সবাই নিহত হন। এ সময় সেখানে থাকা মেডিকেল কলেজের অনেক শিক্ষার্থীও প্রাণ হারায়। ভিডিওটি তৈরির সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা ছিল ২৭০। তবে সংশ্লিষ্টদের আশঙ্কা তা ৩০০-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। নিহতের এই সংখ্যার বিচারে ১২ জুনের দুর্ঘটনাটি ভারতীয় কোনো এয়ারলাইন্সের ইতিহাসে এখন পর্যন্ত ভয়াবহতম বিমান দুর্ঘটনার নজির। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দুর্ঘটনার দিন স্থানীয় সময় দুপুর ১:৩০টার পর ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু নিয়ে AI-171 হিসেবে চিহ্নিত বিমানটি লোডিং বে থেকে রানওয়ের দিকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতের, ৫৩ জন যুক্তরাজ্যের, ৭ জন পর্তুগালের এবং ১ জন কানাডার নাগরিক ছিলেন। দুপুর ১:৩৪ বিমানবন্দরের এয়ার ট্রাফিক সার্ভিসের পক্ষ থেকে বোয়িং 787-8 মডেলের বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়। এই মডেলের বিমানগুলো ড্রিমলাইনার নামেও পরিচিত। ১:৩৮ বিমানবন্দরের একমাত্র রানওয়ে থেকে বিমানটি আকাশে ওড়া শুরু করে। উড্ডয়নের পরপরই বিমানের ককপিট থেকে মেডে কল করেন পাইলট। সাধারণত মারাত্মক কোনো দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেই বিমান থেকে এই জরুরি বার্তা পাঠানো হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই বার্তায় পাইলট বলেছিলেন, থ্রাস্ট নট অ্যাচিভড, ফলিং। জেট ইঞ্জিন থেকে উৎপন্ন এই থ্রাস্টের প্রতিক্রিয়াতেই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটি বিমান সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ পাইলটের জরুরি বার্তা অনুযায়ী এয়ার ইন্ডিয়ার বিমানটি সামনের দিকে এগুনোর শক্তি হারিয়ে ফেলেছিল। ফলে বিমানটির পক্ষে বাতাসে ভেসে থাকা সম্ভব হচ্ছিল না। এর কয়েক সেকেন্ড পরেই বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে বাইরামজি জিজিভয় বা বিজে মেডিকেল কলেজের আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হবার পরপরই বিমানটিতে থাকা জ্বালানি তেলের কারণে ঘটা ভয়াবহ এক বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ও গাছপালায় আগুন লেগে যায়। কারণ লন্ডনগামী সরাসরি ফ্লাইট হওয়ায় বিমানটিতে ১,২৫,০০০ লিটারের বেশি জ্বালানি তেল মজুদ ছিল। দুর্ঘটনায় বিমানের আরোহীদের মধ্যে প্রাণে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি যুক্তরাজ্যের নাগরিক। বিমানে তিনি 11A আসনের আরোহী ছিলেন, যা বিমানটির ইমার্জেন্সি এক্সিটের পাশেই অবস্থিত। তবে রমেশের ভাষ্য অনুযায়ী ইমার্জেন্সি দরজার বদলে বিধ্বস্ত বিমানটির গায়ে তৈরি হওয়া একটি ফাঁক গলে তিনি বেরিয়ে এসেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। এ সময় রমেশ আরও জানান, বিমানটি রানওয়ে ত্যাগ করার পর তিনি জোরালো একটি শব্দ শুনতে পেয়েছিলেন। ওই সময় কেবিনের ভেতর থাকা বিভিন্ন ধরনের আলোর উৎসগুলো মিটমিট করছিল বলে জানান তিনি। বিশ্বাস কুমার রমেশ বেঁচে গেলেও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ভাই। প্রায় ৯ মাস ভারতে অবস্থানের পর লন্ডনে নিজ পরিবারের কাছে ফিরে যাচ্ছিলেন রমেশ ও তার ভাই। রমেশের বেঁচে যাবার মতো ৩ শিশু সন্তান সহ এক চিকিৎসক দম্পতির সপরিবারে প্রাণহানির খবরটিও অনলাইন এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে। এছাড়া এয়ার ইন্ডিয়ার অন্যতম স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টাটা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিবৃতিতে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি ভারতীয় রুপি করে অর্থ সাহায্য দেবার ঘোষণাটিও অনলাইনে বেশ আলোড়ন সৃষ্টি করে। এইসব খবরকে ছাপিয়ে অবশ্য দুর্ঘটনার পর থেকে অনলাইন এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও পর্যালোচনা হচ্ছে তা হলো বিমানটি বিধ্বস্ত হবার সম্ভাব্য নানা কারণ। এর মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের বর্তমান ও সাবেক পাইলটরা তাদের আলোচনার শুরুতেই যে বিষয়টি উল্লেখ করেন তা হলো বিমানটি বিধ্বস্ত হবার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিমানের ব্ল্যাক বক্সে থাকা তথ্যগুলো বিশ্লেষণের কোনো বিকল্প নেই। এই ব্ল্যাক বক্স হলো বিমানের শেষ প্রান্ত বা লেজের কাছাকাছি থাকা দুটো রেকর্ডিং যন্ত্র। এই দুটো যন্ত্র আলাদাভাবে ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর এবং ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর নামে পরিচিত। এর মধ্যে এফডিআরে শেষ ২৫ ঘন্টায় বিমানটির অবস্থান, গতি, উচ্চতা এবং ইঞ্জিনের অবস্থা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করা হয়। আর সিভিআরে শেষ ২ ঘন্টায় বিমানের ককপিটে হওয়া সব ধরনের কথোপকথন এবং আবহাওয়া
শব্দের অডিও সংরক্ষিত থাকে। এরই মধ্যে দুটো রেকর্ডারই উদ্ধার করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। এই রেকর্ডারগুলোর তথ্য উদ্ধার ও ডিসাইফারের জন্য সপ্তাহখানেক সময় লেগে যাবে, অর্থাৎ জুন মাসের শেষ নাগাদ রেকর্ডার দুটোর প্রাথমিক তথ্য প্রকাশ করা সম্ভব হবে। এরপর সব তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের জন্য তদন্তকারীদের কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় ভ্রমণ নিরাপত্তা বোর্ড এনটিএসবি এবং যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা এএআইবির বিশেষজ্ঞরাও এই তদন্তে অংশ নিচ্ছেন। বিধ্বস্ত হবার পর দুর্ঘটনা কবলিত বিমানটির অন্তিম যাত্রার দুটো ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ভিডিও আহমেদাবাদ বিমানবন্দরের সিসি ক্যামেরায় ধারণ করা, যাতে AI-171 বিমানটির টেক অফ থেকে শুরু করে বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত দেখা যাচ্ছে। আরেকটি ভিডিও বিমানটি বিধ্বস্ত হবার কয়েক সেকেন্ড আগে একটি বাড়ির ছাদ থেকে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। ব্ল্যাক বক্সে থাকা তথ্যের পাশাপাশি এই ভিডিও দুটো দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই দুটো ভিডিও পর্যালোচনা করে অনলাইন এবং গণমাধ্যমে বিমান চলাচল সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দুর্ঘটনাটির পেছনে সম্ভাব্য কয়েকটি কারণের কথা বর্ণনা করেছেন। ভারতসহ বিভিন্ন দেশের সম্মিলিত তদন্তেও এই কারণগুলো খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা তাদের আলোচনায় মর্মান্তিক বিমান দুর্ঘটনাটির সম্ভাব্য কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়েছেন ডুয়েল ইঞ্জিন ফেলিওরের ওপর। তাদের মতে রানওয়ে ত্যাগ করার পরপরই বিমানে থাকা দুটো ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দিয়েছিল। আহমেদাবাদ বিমানবন্দরে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা থাকায় প্রথম দিকে ধারণা করা হচ্ছিল ওই পাখির আঘাত বা বার্ড স্ট্রাইকের কারণে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু পাখির আঘাতে বিকল হওয়া জেট ইঞ্জিন থেকে সাধারণত আগুনের ফুলকি বা ধোঁয়া বের হতে দেখা যায়। দুর্ঘটনা কবলিত বিমানটির ভিডিও দুটোয় ইঞ্জিন থেকে ধোঁয়া বা ফুলকি বের হতে দেখা যাচ্ছে না। তাছাড়া বিমানবন্দরের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতেও কোনো পাখির ঝাঁক দেখা যাচ্ছে না। চূড়ান্ত বিশ্লেষণে তাই ইঞ্জিন বন্ধ হয়ে যাবার সম্ভাব্য কারণ হিসেবে পাখির আঘাতের বিষয়টিকে নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ইঞ্জিনে পাখির আঘাত ছাড়া আরও যে কারণগুলো বিশেষজ্ঞরা নাকচ করে দিয়েছেন তার মধ্যে পাইলট বা কোপাইলটের ভুলের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। রানওয়ে ত্যাগ করার পরেও বিধ্বস্ত হবার আগ পর্যন্ত বিমানটির ল্যান্ডিং গিয়ারটা বাইরে থাকায় প্রথম দিকে কেউ কেউ বলছিলেন বিমানের কোপাইলট ল্যান্ডিং গিয়ারের বদলে ভুল করে দুই ডানার ফ্ল্যাপগুলো ভেতরে ঢুকিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু সব মিলিয়ে 1100 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন একজন কোপাইলটের জন্য টেক অফের পর ল্যান্ডিং গিয়ারের বদলে ভুল করে ডানার ফ্ল্যাপগুলো বিমানের ভেতরে ঢোকানোটা একই পরিমাণ সময় গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভারের জন্য চলন্ত গাড়ির গিয়ার বদলাতে গিয়ে ভুল করে হ্যান্ডব্রেক টেনে ফেলার মতো ঘটনা। আপনার যদি গাড়ি চালানোর ন্যূনতম অভিজ্ঞতাও থাকে তবে নিশ্চয়ই বুঝতে পারছেন এমনটা হবার কথা না। প্রথমত, গিয়ার পরিবর্তন এবং হ্যান্ড ব্রেকের হাতল দুটো ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত। তারপরেও কোনো কারণে চালকের হাত গিয়ারের বদলে হ্যান্ড ব্রেকের হাতলে পড়া মাত্রই তিনি তার ভুল বুঝতে পারবেন। একইভাবে ল্যান্ডিং গিয়ার এবং ফ্ল্যাপ সেটিংসের হাতল দুটো বোয়িং 787 মডেলের একটি বিমানের ককপিটে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত। তাছাড়া ল্যান্ডিং গিয়ার ওঠানোর জন্য নির্দিষ্ট হাতলটিও ওপর দিকে উঠিয়ে দিতে হয়। অন্যদিকে ফ্ল্যাপগুলো ডানার ভেতর ঢোকাতে সংশ্লিষ্ট হাতলটিকে সামনের দিকে ঠেলে দিতে হয়। অর্থাৎ ভুলবশত একটার বদলে আরেকটার ওপর হাত পড়া মাত্রই কোপাইলট তা বুঝতে পারবেন। সর্বোপরি পরদিন দুর্ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে দেখা যায় বিমানের ফ্ল্যাপগুলো ডানার বাইরেই ছিল। সব মিলিয়ে তাই বিমান চালনার দায়িত্বে থাকা দুইজনের কোনো ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেনি, এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রায় সবাই একমত হয়েছেন। বিমান দুর্ঘটনার পর প্রাথমিকভাবে আলোচিত এই কারণগুলো নাকচ করার পাশাপাশি বিশেষজ্ঞরা তাদের পর্যালোচনায় দুটো ইঞ্জিন বিকল হবার পেছনে সম্ভাব্য যে কারণ দুটোর ওপর গুরুত্ব দিয়েছেন তা হলো একত্রে এভিওনিক্স হিসাবে পরিচিত বিমানের যোগাযোগ, দিক নির্ণয় ও পরিচালনা ব্যবস্থায় ব্যবহৃত সফটওয়্যারে কোনো ত্রুটি এবং উচ্চ তাপমাত্রার ফলে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় বাষ্পকণার উৎপত্তি। পাশাপাশি বাড়ির ছাদ থেকে ধারণ করা ভিডিওটির আবহ শব্দ পর্যালোচনা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন রানওয়ে ত্যাগ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি তার র্যাম এয়ার টারবাইন বা র্যাট প্রযুক্তিটি ব্যবহার শুরু করেছিল।
এই র্যাট হলো ধাতব একটি পাইপের মাথায় বসানো 2 ডানার একটি প্রোপেলার। বোয়িং 787 মডেলের একটি বিমানের ডান দিকে ডানার কাছাকাছি থাকা এই প্রযুক্তি বিশেষ কিছু পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার শুরু হয়। যেমন ধরুন কোনো কারণে বিমানে থাকা 3টি হাইড্রোলিক পাম্পের সবগুলো একসাথে বন্ধ হয়ে গেলে অথবা দুটো ইঞ্জিন একত্রে কাজ করা বন্ধ করে দিলে এই মডেলের বিমানগুলো নিজ থেকেই র্যাম এয়ার টারবাইন ব্যবহার শুরু করে দেয়। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজেও এই টারবাইন ব্যবহারের প্রমাণ পাওয়ায় বিশেষজ্ঞদের মতে বিমানটির হাইড্রোলিক পাম্পগুলো সম্ভবত বিকল হয়ে গিয়েছিল। তাছাড়া বিমানের বাইরে থাকা ল্যান্ডিং গিয়ারের অবস্থানও হাইড্রোলিক পাম্পগুলো কাজ না করার প্রমাণ দিচ্ছে বলে জানিয়েছেন তারা। পর্দায় যেমন দেখছেন, এই মডেলের একটি বিমান টেক অফের সময় ল্যান্ডিং গিয়ারের চাকাগুলো ঊর্ধ্বমুখী অবস্থানে থাকে। এরপর কোপাইলট যখন ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢোকানোর হাতলটি ওপর দিকে তুলে দেন, তখন প্রথমে চাকাগুলো নিম্নমুখী অবস্থানে চলে যায়। প্রায় একই সময় বিমানের হাইড্রোলিক পাম্পগুলো ল্যান্ডিং গিয়ারের দরজাটার পাল্লা দুটোকে নিচের দিকে খুলে দেয়। এই পাল্লা দুটোকে পুরোপুরি খোলার জন্যই চাকাগুলোকে নিম্নমুখী অবস্থানে নিয়ে যাবার প্রয়োজন পড়ে। দরজাটা পুরোপুরি খোলার পর হাইড্রোলিক পাম্পগুলো ল্যান্ডিং গিয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দরজাটা আবার বন্ধ করে দেয়। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির ক্ষেত্রে বাড়ির ছাদ থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি পর্যালোচনা করে বিশ্লেষকরা জানান, বিমানের ল্যান্ডিং গিয়ার বাইরে থাকলেও এর চাকাগুলো নিম্নমুখী অবস্থানে ছিল, অথচ ল্যান্ডিং গিয়ারের দরজাটা ভিডিওতে বন্ধই দেখা যাচ্ছে। অর্থাৎ কোপাইলট ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢোকানোর প্রক্রিয়া শুরু করলেও হাইড্রোলিক পাম্পের ত্রুটির কারণে কাজটি আর শেষ হয়নি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে তাই এখন পর্যন্ত অজ্ঞাত এক বা একাধিক কারণে দুর্ঘটনা কবলিত বিমানটির দুটো ইঞ্জিন এবং 3টি হাইড্রোলিক পাম্প একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছিল। রানওয়ে ত্যাগ করার মাত্র কয়েক সেকেন্ডের মাথায় ভয়াবহ এই বিপর্যয় ঘটায় বিমানটির পাইলটদের পক্ষে আর কিছু করাও সম্ভব ছিল না। ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী টেক অফের পর বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 625 ফুট উঁচুতে উঠতে পেরেছিল। এর মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের উচ্চতাই সমুদ্রপৃষ্ঠ থেকে 190 ফুটের মতো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বিমানটির উচ্চতা ছিল 450 ফুটেরও কম। বিশেষজ্ঞদের মতে কয়েকশো ফুটের বদলে বিমানটি কয়েক হাজার ফুট উচ্চতায় থাকাকালীন এই বিপর্যয় ঘটলে র্যাম এয়ার টারবাইন থেকে উৎপন্ন শক্তি ব্যবহার করে পাইলটরা বিমানটিকে অক্ষত অবস্থায় বিমানবন্দর পর্যন্ত ফিরিয়ে আনতে সক্ষম হতেন। অনলাইন ও গণমাধ্যমে বিশ্লেষকদের করা এইসব পর্যালোচনার আলোকে AI-171 বিমানটির অন্তিম যাত্রার সম্ভাব্য যে ঘটনাক্রমটি অনুমান করা যায় তা অনেকটা এই রকম। নিয়ম অনুযায়ী যাত্রীবাহী জেট বিমানগুলো যাত্রা শুরুর অন্তত 1 ঘন্টা আগে লোডিং বে এলাকায় অবস্থান নেয়। সেই হিসেবে বিধ্বস্ত হতে যাওয়া বিমানটিকে বৃহস্পতিবার দুপুর 12:30টার মধ্যে সেখানে নিয়ে আসার কথা। ওই দিন আহমেদাবাদের তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছিল। এখানে জানিয়ে রাখা উচিত, জেট বিমানে জ্বালানি হিসেবে ব্যবহার করা তেল 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল থেকে বাষ্পে পরিণত হতে পারে। সেই বাষ্প অনেক সময় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে পুরো ইঞ্জিনটাকেই বন্ধ করে দিতে পারে। তবে উড়োজাহাজের হাইড্রোলিক পাম্পগুলো সক্রিয় থাকলে এ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না, কারণ পাম্পগুলো জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পজিটিভ প্রেসার বজায় রাখে। ফলে জ্বালানি তেলের প্রবাহে বাধা পড়ার কোনো আশঙ্কা থাকে না। যে কারণে বোয়িং 787 মডেলের বিমানগুলোর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাষ্পের অস্তিত্ব শনাক্তের জন্য কোনো সেন্সরও রাখা হয়নি। এভাবে কমপক্ষে 1 ঘন্টা এই গরমে দাঁড়িয়ে থাকার পর উড়োজাহাজটি দুপুর 1:30টার সময় রানওয়ের দিকে রওনা দেয়। এই সময় জ্বালানি তেলের ট্যাঙ্কে থাকা কিছু পরিমাণ জ্বালানি বাষ্পীভূত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বিমানটি দুপুর 1:38 টেক অফের জন্য দৌড় শুরু করে। বিমানবন্দরের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওটিতে বিমানটিকে 3.5 কিলোমিটার দীর্ঘ রানওয়ের প্রায় পুরোটা ব্যবহার করতে দেখা যাচ্ছে। যে কারণে টেক অফের সময় ভিডিওতে রানওয়ের শেষ মাথায় থাকা ধুলোবালি উঠতে দেখা যায়। অথচ 250-র মতো আরোহী নিয়ে টেক অফের জন্য বোয়িং 787 মডেলের একটি বিমানের সাধারণত 2.5 থেকে 3 কিলোমিটারের বেশি রানওয়ে ব্যবহারের প্রয়োজন পড়ে না। সম্ভবত টেক অফের সময় বিমানটির ঊর্ধ্বমুখী অবস্থানের কারণে জ্বালানির ট্যাঙ্কে থাকা বাষ্পীভূত তেল সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করেছিল। একই সময় অজ্ঞাত এক বা একাধিক কারণে বিমানে থাকা 3টি হাইড্রোলিক পাম্পই কাজ করা বন্ধ করে দেয়।
ফলে একদিকে ইঞ্জিন দুটো বন্ধ হয়ে গিয়েছিল, অন্যদিকে ল্যান্ডিং গিয়ারটাকেও ভেতরে ঢোকানো সম্ভব হচ্ছিল না। এভাবে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিকট যে শব্দটা হয়, বিমানের একমাত্র বেঁচে যাওয়া আরোহী তার সাক্ষাৎকারে সম্ভবত সেই শব্দটাই শুনতে পাবার কথা জানিয়েছেন। আর বিমানের বৈদ্যুতিক জেনারেটরে শক্তি যোগানো ইঞ্জিন দুটোই বন্ধ হয়ে যাওয়ায় বিমানটি নিজ থেকে তার র্যাম এয়ার টারবাইনটা উন্মুক্ত করে দিয়েছিল, যার কারণে বাতিগুলো মিটমিট করতে দেখেছিলেন ওই যাত্রী। দুর্ভাগ্যবশত এ সময় উড়োজাহাজের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েকশো ফুট হওয়ায় পাইলটের হাতে বিমানের ইঞ্জিন দুটো পুনরায় চালু করার মতো প্রয়োজনীয় সময়ও ছিল না। অনুমান নির্ভর এই বর্ণনার ক্ষেত্রে মনে রাখবেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাষ্পের কারণেই বিমানের ইঞ্জিন দুটো বন্ধ হয়ে গিয়েছিল কিনা তা এখনও নিশ্চিত হয়নি। তার জন্য চূড়ান্ত তদন্ত প্রতিবেদনটির অপেক্ষা করতে হবে। এমনকি এই অনুমান সঠিক হলেও সবগুলো হাইড্রোলিক পাম্প একসাথে বন্ধ হয়ে যাবার কারণটি জানতেও সেই তদন্তের ওপরই নির্ভর করতে হবে। আশা করা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ শেষ করে প্রতিবেদনটি প্রকাশ করতে পারবে। শুনছিলেন ভারতের গুজরাটে মর্মান্তিক বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলোর বিস্তারিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চারদিকের পরবর্তী ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন।